গাজার শিশু হাসপাতালে ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানালো হামাস। তেল আবিবে নিযুক্ত রুশ রাষ্ট্রদূতকে তলব, পূর্ণ সমর্থন জানালো রাশিয়া। শহীদ সুলাইমানি ছিলেন আইএস ধ্বংসের রূপকার, দাবি জেনারেল হায়দারির। করোনা সহায়তা বিল নিয়ে ট্রাম্পকে এক হাত নিলেন জো বাইডেন। আঞ্চলিক দেশগুলোর ঐক্যের সামনে টিকতে পারবে না ইসরায়েল, এবার দাবি করল তুরস্ক। ইরানে তুমুল ভারী তুষারপাত, 10 পর্বতারোহীর মৃত্যু। নেপালের রাজনৈতিক সংকট, যাচ্ছে না চীনা প্রতিনিধি দল। অমর্ত্য সেনের বাড়ির জায়গা নিয়ে বিতর্ক, প্রতিবাদ জানালো মমতা ব্যানার্জি। এবং সর্বশেষ থাকছে ব্রিটিশ গোয়েন্দা বিভাগে লুকিয়ে থাকা রুশ গুপ্তচর জর্জ ব্লেক আর নেই। শুনছিলেন সংবাদ শিরোনাম, বিস্তারিত সংবাদ জানতে একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত সাথেই থাকুন। অবরুদ্ধ গাজা উপত্যকার একটি পুনর্বাসন কেন্দ্র, একটি শিশু হাসপাতালে ইহুদিবাদী ইসরায়েলের বিমান হামলার তীব্র নিন্দা জানিয়েছে ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের মুখপাত্র খাজেম কাসেম বলেছেন, শনিবারের হামলা থেকে বোঝা যায় ইহুদিবাদী ইসরায়েল ফিলিস্তিনি জাতির বিরুদ্ধে অপরাধযজ্ঞ চালাতে বদ্ধপরিকর। গত শনিবার সকালে ইসরায়েলি জঙ্গি বিমানগুলো একটি শিশু হাসপাতাল ও পুনর্বাসন কেন্দ্র সহ গাজা উপত্যকার বিভিন্ন স্থানে হামলা চালায়। হামলায় এই শিশু হাসপাতালের একটি শিশু এবং একজন বেসামরিক ব্যক্তি আহত হয়। ওই হামলার প্রতিক্রিয়ায় হাজেম কাসেম শনিবার আরও বলেছেন, গাজা উপত্যকায় দখলদার ইসরায়েল ভয়াবহ হামলা চালিয়েছে, কিন্তু এ ধরনের হামলা চালিয়ে ফিলিস্তিনিদের স্বাধীনতা আন্দোলনকে দমিয়ে রাখা যাবে না। ফিলিস্তিনি জনগণ দখলদারদের হাত থেকে তাদের মাতৃভূমি মুক্ত না করা পর্যন্ত প্রতিরোধ সংগ্রাম চালিয়ে যাবে। হামাসের মুখপাত্র বলেছেন, গাজায় জঙ্গি বিমান পাঠিয়ে ফিলিস্তিনি শিশুদের মধ্যে ভীতি ও আতঙ্ক সৃষ্টি করা হচ্ছে ইহুদিবাদী ইসরায়েলের অন্যতম প্রধান লক্ষ্য। ইহুদিবাদী ইসরায়েল গত কয়েক মাসে জঙ্গি বিমান, হেলিকপ্টার, ড্রোন ও কামান দিয়ে গত কয়েক মাসে গাজা উপত্যকার বিভিন্ন স্থানে হামলা চালিয়েছে। এতে ফিলিস্তিনি জনগণের জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তেল আবিবে নিযুক্ত নিজের রাষ্ট্রদূতের প্রতি পূর্ণ সমর্থন ঘোষণা করেছে রাশিয়া। ইহুদিবাদী ইসরায়েলের সমালোচনা করে বক্তব্য দেয় এই রাষ্ট্রদূতকে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডেকে পাঠানোর পরে সমর্থন জানালো মস্কো। রাশিয়া বলছে, তাদের রাষ্ট্রদূত মস্কোর মধ্যপ্রাচ্য বিষয়ক ঘোষিত নীতি অনুসরণ করেই বক্তব্য রেখেছে। তেল আবিবে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত আনাতোলি বিক্তরভ গত 8 ডিসেম্বর জেরুজালেম পোস্টকে দেয়া এক সাক্ষাৎকারে বলেছিলেন, ফিলিস্তিন ও আরব দেশগুলোর সঙ্গে ইসরায়েলের সাংঘর্ষিক অবস্থান হচ্ছে মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতার মূল কারণ। এই অস্থিতিশীলতা সৃষ্টিতে ইরানের কোনো ভূমিকা নেই। তিনি বলেন, মধ্যপ্রাচ্যের মূল সমস্যা ইরানের কার্যকলাপ নয়, বরং ইসরায়েল ফিলিস্তিন সংঘর্ষ নিয়ে জাতিসংঘের প্রস্তাবগুলো উপলব্ধি করতে সংশ্লিষ্ট দেশগুলোর ব্যর্থতার কারণেই মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতা সৃষ্টি হয়েছে। সিরিয়ায় বিমান হামলা চালিয়ে ইসরায়েলের মধ্যপ্রাচ্য সহিংসতায় উস্কানি দিচ্ছে বলেও রুশ রাষ্ট্রদূত উল্লেখ করেছেন। তিনি বলেন, ইসরায়েল হিজবুল্লাহর ওপর হামলা চালাচ্ছে, হিজবুল্লাহ ইসরায়েলের হামলা চালাচ্ছে না। জাতিসংঘের সদস্যভুক্ত স্বাধীন দেশগুলোতে হামলা চালানো ইসরায়েলের উচিত নয় বলেও তিনি মন্তব্য করেছেন। ইরানের সেনাবাহিনীর পদাতিক বিভাগের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কিউমার সায়দারি বলেছেন, শহীদ লেফটেন্যান্ট জেনারেল কাসেম সুলাইমানি ছিলেন দায়েশ বা আইএসের ধ্বংসের রূপকার এবং জঙ্গি গোষ্ঠীকে নির্মূলে তিনি কেন্দ্রীয় ভূমিকা পালন করেছিলেন। তিনি বলেছেন, শহীদ সুলাইমানি শুধু মধ্যপ্রাচ্য থেকে নয়, বরং গোটা বিশ্ব থেকে আইএস নির্মূল করার কাজে ভূমিকা রেখেছিলেন। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির কুদস ফোর্সের কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল কাসেম সুলাইমানি 2020 সালের 3 জানুয়ারি ইরাকের রাজধানী বাগদাদের আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে মার্কিন ড্রোন হামলায় শাহাদাত বরণ করেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রত্যক্ষ নির্দেশে তাকে হত্যা করে সন্ত্রাসী মার্কিন সেনারা। জেনারেল হায়দারি ইরানের বার্তা সংস্থা ইরনাকে দেয়া সাক্ষাৎকার আরও বলেছেন, ইসলামের শত্রুদের বিরুদ্ধে লড়াইয়ে শহীদ সুলাইমানি ছিলেন অগ্রপথিক এবং তিনি জীবিত অবস্থায় তো বটেই, এমনকি শাহাদাতের মাধ্যমেও শত্রুদেরকে ধ্বংস ও ধূলিসাৎ করে দিতে ভূমিকা রেখেছেন। করোনাভাইরাসের ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা সংক্রান্ত বিলে স্বাক্ষর করতে অস্বীকৃতি জানানোয় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে এক হাত নিয়েছেন দেশটির নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন। শনিবার এক লিখিত বিবৃতিতে তিনি বলেছেন, ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে তার দায় এড়িয়ে যাচ্ছে।
এটি ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে। কংগ্রেসে পাশ হওয়া $892 বিলিয়ন বিলটিতে স্বাক্ষর করতে ট্রাম্পের প্রতি আহ্বান জানান জো বাইডেন। তিনি বলেন, প্রেসিডেন্টের স্বাক্ষরের মধ্য দিয়ে এটিকে আইনে পরিণত করা হয়েছে। যুক্তরাষ্ট্রের করোনা মহামারী মোকাবেলায় একটি জরুরি ব্যয় বিল পাশ করতে কয়েক মাস ধরে আলোচনা চলছিল। অবশেষে সোমবার বিলটি কংগ্রেসের 2 কক্ষেই পাশ হয়। এখন এটিকে আইনে পরিণত করতে প্রেসিডেন্টের স্বাক্ষরের বাধ্যবাধকতা রয়েছে। ট্রাম্প অবশ্য এখনও বিলটিতে স্বাক্ষর না করার ব্যাপারে অনড় রয়েছেন। এটি সংশোধন করে আমেরিকানদের জন্য ত্রাণের পরিমাণ বাড়াতে বলেছেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা ভিডিও বার্তায় ট্রাম্প দাবি করেন, এ বিলটি বাজে খরচ করাবে। তার দাবি, এটি মহামারী মোকাবিলায় কোনো ভূমিকা রাখতে পারবে না। মার্কিন প্রেসিডেন্ট বলেন, আমি কংগ্রেসকে বলবো যেন বিলটি সংশোধন করে এবং দম্পতিদের জন্য বরাদ্দকৃত ভাতার পরিমাণ $600 থেকে বাড়িয়ে $2000 কিংবা $4000 করে। অবিলম্বে বিল থেকে বাজে অপ্রয়োজনীয় জিনিসগুলো বাদ দিতে কংগ্রেসকে বলছি। আমার কাছে গ্রহণযোগ্য একটি বিল পাঠানো হোক। তুরস্কের প্যাট্রিয়টিক পার্টির প্রধান ও সাবেক প্রেসিডেন্ট প্রার্থী দোগু প্রিনচেক বলেছেন, ইহুদিবাদী ইসরায়েল একটি ছোট্ট ভঙ্গুর রাষ্ট্র যা মধ্যপ্রাচ্যের দেশগুলোর ঐক্যের সামনে টিকতে পারবে না। তিনি গত শনিবার রাজধানী আঙ্কারায় বলেছেন, মধ্যপ্রাচ্যের দেশগুলো যদি নিজেদের মধ্যে ঐক্য শক্তিশালী করে তাহলে তারা সম্মিলিতভাবে আমেরিকা ও ইহুদিবাদী ইসরায়েলের হুমকি ও আগ্রাসী নীতিকে মুহূর্তের মধ্যে অকার্যকর করে দিতে পারে। মধ্যপ্রাচ্যে আমেরিকা এবং ইসরায়েলের একের পর এক ব্যর্থতার কথা উল্লেখ করতে গিয়ে গ্রিনচেক বলেছেন, বিভিন্ন দলিল প্রমাণ ও আলামত দেখে বোঝা যাচ্ছে আমেরিকা নানা ধরনের উস্কানি এবং ষড়যন্ত্রের মাধ্যমে ইরানের মতো দেশকে যুদ্ধে জড়াতে চায়। কিন্তু ওয়াশিংটনের জানা উচিত, মধ্যপ্রাচ্যের কোনো যুদ্ধে আমেরিকার জয়ের কোনো ধরনের সম্ভাবনা নেই। আমেরিকাকে এক দাঁত বিশিষ্ট রাক্ষসের সঙ্গে তুলনা করে তুরস্কের এই বর্ষিয়ান রাজনীতিবিদ বলেছেন, সবাই দেখেছেন যে ইরান, তুরস্ক, সিরিয়া, রাশিয়া, ইরাক মিলে আস্তানা শান্তি প্রক্রিয়ার মাধ্যমে সিরিয়া সংকটের সমাধান করে ফেলেছে, আর এই সংকট সমাধানে হতাশ হয়েছে আমেরিকা। ভারী বাতাস ও তীব্র তুষারপাতে ইরানের রাজধানী তেহরানের উত্তরে একটি পাহাড়ে কমপক্ষে 10 পর্বতারোহী মারা গেছেন। নিখোঁজ রয়েছেন আরও অনেকে। এছাড়া উপসাগরে ঝড়ের কবলে পড়া একটি জাহাজের 7 ক্রু নিখোঁজ রয়েছে। দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের বরাত দিয়ে রোববার এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। নিহতদের মধ্যে রাজনীতিবিদ, শিক্ষক, চিকিৎসক এবং পর্বতারোহীদের প্রশিক্ষকও রয়েছে। নিখোঁজ ব্যক্তিদের সন্ধানে এরই মধ্যে অভিযান শুরু করেছেন কর্তৃপক্ষ। ভারী তুষারপাত ও তীব্র বাতাসের কারণে গত কয়েকদিন ধরে এমনিতে দেশটির বিভিন্ন স্থানে রাস্তাঘাট বন্ধ রয়েছে। শুক্রবার 2 জনের মৃত্যুর খবর পাওয়ার পরই তৎপর হয়ে ওঠে কর্তৃপক্ষ। পরদিন শনিবার পর্বতারোহীদের পরিবারের সঙ্গে যোগাযোগ করে মৃত এবং নিখোঁজদের সংখ্যা আরও বাড়ার খবর পান কর্মকর্তারা। চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের উপমন্ত্রী গুহ ইয়াঝুর নেতৃত্বে 4 সদস্যের প্রতিনিধি দল আজ কাঠমান্ডুতে যাচ্ছে। নেপালে চলমান রাজনৈতিক সংকটের প্রেক্ষাপটে দেশটিতে উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল পাঠাচ্ছে চীন। নেপালের গণমাধ্যমে প্রকাশিত খবরের বরাত দিয়ে বার্তা সংস্থা পিটিআই এ তথ্য জানিয়েছে। চীন মোট 4 সদস্যের প্রতিনিধি দল পাঠাচ্ছে নেপালে। প্রতিনিধি দলটির নেতৃত্বে দেবেন চীনা কমিউনিস্ট পার্টির একজন উপমন্ত্রী। রোববার সকালে চীনা প্রতিনিধি দলটির কাঠমান্ডুতে যাওয়ার কথা। প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির সুপারিশের ভিত্তিতে প্রেসিডেন্ট বিদ্যাদেবী ভান্ডারী গত রোববার দেশটির পার্লামেন্ট ভেঙে দিলে রাজনৈতিক সংকটে পড়ে নেপাল। একই সঙ্গে নেপালের প্রেসিডেন্ট ঘোষণা দেন, নির্ধারিত সময়ের প্রায় 1 বছর আগে দেশটিতে আগামী 30 এপ্রিল ও 10 মে 2 দফায় নির্বাচন অনুষ্ঠিত হয়। নেপালের ক্ষমতাসীন নেপাল কমিউনিস্ট পার্টির মধ্যে বিরোধের জেরে পার্লামেন্ট ভেঙে আগাম নির্বাচন ঘোষণার মতো পদক্ষেপ আসে। এনসিপি কার্যত 2টি ধারায় বিভক্ত হয়ে পড়েছে। এক পক্ষে রয়েছেন প্রধানমন্ত্রী অলি, অন্য পক্ষে আছেন এনপিসির কো চেয়ারম্যান পুষ্পকমল দহল। 2018 সালে অলির সিপিএন ইউএমএল ও দহলের সিপিএন মাওবাদী একীভূত হয়ে গঠিত হয় এনসিপি। নেপালের বর্তমান রাজনৈতিক সংকট মূল্যায়ন এনসিপিতে ভাঙন ঠেকাতে দেশটিতে চীন উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল পাঠাচ্ছে বলে ধারণা করা হচ্ছে। নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক অমর্ত্য সেনের শান্তিনিকেতনের প্রতীচী বসতবাড়ির জায়গা নিয়ে বিতর্কের প্রতিবাদে রোববার কলকাতার বিশিষ্টজনেরা সভা ও মিছিল ডেকেছেন। খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ঘটনার প্রতিবাদ জানিয়েছেন। বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব রাজ্যের মন্ত্রী ব্রত্য বসু এক বিবৃতিতে কলকাতার বিশিষ্টজনদের এই প্রতিবাদ সমাবেশ ও মিছিলে থাকতে অনুরোধ জানিয়েছেন।
রোববার বিকেলে পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি চত্বরে প্রতিবাদ সভা ডাকা হয়েছে। অমর্ত্য সেনের বাসস্থান রয়েছে শান্তিনিকেতনে। অনেকদিন ধরেই শান্তিনিকেতনে অমর্ত্যর পূর্বপুরুষের প্রতীচী নামের এই বাসভবন অবস্থিত। বিশ্বভারতী কর্তৃপক্ষ দাবি তুলেছে, প্রতীচী বাসভবন এলাকায় বিশ্বভারতীর জায়গা রয়েছে। এ নিয়েই শুরু হয় বিতর্ক। যদিও অমর্ত্য সেন জানিয়েছেন এই জায়গার প্রয়োজনীয় কাগজপত্র তাদের কাছে আছে। তৃণমূলের অভিযোগ, বিজেপি অমর্ত্য সেনকে বিভিন্নভাবে হয়রানি করার জন্য উদ্যোগী হয়েছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অমর্ত্য সেনের পাশে দাঁড়িয়েছেন। চিঠি লিখে অমর্ত্য সেনের পাশে থাকার আবেদন জানান মুখ্যমন্ত্রী। ব্রিটিশ গোয়েন্দা বিভাগে লুকিয়ে থেকে রাশিয়ার হয়ে কাজ করা স্নায়ুযুদ্ধের সময়কার অন্যতম কুখ্যাত ইহুদি গুপ্তচর জর্জ ব্লেক মারা গেছেন। ৯৮ বছর বয়সে মস্কোতে শনিবার তার মৃত্যু হয়। ব্লেক ব্রিটিশ গুপ্তচর সংস্থা MI6-এ কাজ করলেও তিনি রাশিয়ার ডবল এজেন্ট হয়ে কাজ করতেন। ৯ বছর ধরে তিনি গোপনে রাশিয়ার কাছে তথ্য পাচার করছিলেন। ১৯৬০ সালে লন্ডনে তাকে গ্রেফতার করা হয়। এরপর ব্লেককে কারাগারে পাঠানো হয়, কিন্তু ৫ বছর পর ১৯৬৬ সালে কারাগার থেকে পালিয়ে তিনি রাশিয়ায় চলে যেতে সক্ষম হন। জর্জ ব্লেকের আসল নাম জর্জ বেহার। তার জন্ম ১৯২২ সালে নেদারল্যান্ডসের রটারডামে। তার বাবা একজন স্প্যানিশ ইহুদি, যিনি প্রথম বিশ্বযুদ্ধে ব্রিটিশ বাহিনীর হয়ে লড়াই করেছিলেন। পরে তিনি ব্রিটিশ নাগরিকত্ব পান। অন্যদিকে ব্লেক নিজে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কাজ করেন ডাচ প্রতিরোধ আন্দোলনের হয়ে। এরপর তিনি ব্রিটিশ নিয়ন্ত্রিত ভূখণ্ড জিব্রাল্টারে পালিয়ে যান। তার এসব অভিজ্ঞতার কারণে পরে তাকে ব্রিটিশ গুপ্তচর সংস্থায় যোগ দেওয়ার প্রস্তাব দেওয়া হয়।